হুজুর থামলেন। জানালার বাহিরে বাতাসের শোষ শব্দটা বাড়ল। মনে হলো কোনো অদৃশ্য শক্তি জানালার কাছে আঁচড় কাটছে। হুজুর সেদিকে একবার তাকিয়ে আবার আমাদের দিকে ফিরলেন। তার চোখে মুখে চিন্তার ভাঁজ। বাহারের জীবনে সেই নতুন বাড়িতে ওঠার পর থেকে যে এক বিভীষিকা শুরু হলো, তা কোনো সাধারণ ভৌতিক ঘটনা ছিল না। ওরা ছিল এক পরিকল্পিত মানসিক এবং আধ্যাত্মিক নির্যাতন। সেই নতুন বাড়িতে ওঠার এক সপ্তাহও পার হয়নি, কিন্তু এর মধ্যেই মনে হতে লাগলো আমরা যেন এক ভিন্ন জগতে আটকা পড়েছি। বাড়ির দেয়ালগুলো কেমন যেন সবসময় স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। ঘর মুছলেও এক ধরনের ভ্যাপসা গন্ধ যায় না। আর সবচেয়ে বড় পরিবর্তনটা এলো মায়ের মধ্যে। যে মা আগে ভোরবেলা উঠে গুনগুন করে গান গাইতেন, তিনি এখন বেলা 12টা পর্যন্ত বিছানা ছেড়ে উঠতে চান না। তার শরীরটা দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। সারাদিন তিনি বমি করতেন, কিন্তু সেই বমি স্বাভাবিক ছিল না, কেমন যেন কালো রঙের, আর তাতে রক্তের ছিটে ফোঁটা থাকতো। আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সব পরীক্ষা করলেন। রিপোর্ট দেখে তিনি অবাক। মিস বাহার, আপনার মায়ের শরীরে তো কোনো রোগ নেই, তার ভাইটাল সাইন্স সব নর্মাল, শুধু একটু দুর্বলতা আছে। হয়তো নতুন পরিবেশ বা মানসিক চাপের কারণে এমন হচ্ছে। ডাক্তারের কথায় আমি আশ্বস্ত হতে পারলাম না, কারণ আমি নিজের চোখে মাকে ক্ষয় হতে দেখছিলাম। রাশেদ অবশ্য এসব নিয়ে মোটেও চিন্তিত ছিল না। সে বলতো, আরে ডিভোর্সের ধকল তো কম যায়নি, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমার বাবা একজন বড় হুজুর ছিলেন, আমি কিছু পানি পরে এনে দেব, দেখবে জাদুর মতো কাজ করবে। রাশেদ প্রতিদিন রাতে মাকে এক গ্লাস পানি খেতে দিত, বলতো দোয়া পড়া পানি। মা সেই পানি খাওয়ার পরেই যেন আরো বেশি নিস্তেজ হয়ে পড়তেন। গভীর ঘুমে তলিয়ে যেতেন আর ঘুমের মধ্যে গোঙাতেন। তবে পরের ঘটনাটা ঘটল এক মেঘলা দুপুরে। সেদিন রাশেদ বাসায় ছিল না, মা রান্নাঘরে ছিলেন। আমি আমার ঘরে বসে ল্যাপটপে কাজ করছিলাম, কিন্তু রান্নাঘর থেকে মায়ের একটা অদ্ভুত গুনগুন শব্দ কানে এলো। মা কোনো সুর বাজছেন না, একঘেয়ে সুরে বিড়বিড় করছেন। আমি কৌতূহলী হয়ে রান্নাঘরের দিকে গেলাম। দরজায় দাঁড়িয়ে যা দেখলাম, তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। রান্নাঘরটা অন্ধকার, জানালার পর্দা টানা। মা মেঝেতে বসে আলু ছিলছেন। তার সামনে বিশাল এক গামলা আলু। তিনি এক মনে আলু ছিলে যাচ্ছেন আর খোসাগুলো চারপাশে ফেলছেন। আলু ছিলতেই পারেন, তাতে সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো আলুর স্তূপে। আমি কাছে গিয়ে দেখলাম মা যেসব আলু ছিলছেন সেগুলো সাধারণ আলু নয়। প্রতিটি আলু পচা, গলিত এবং কুচকুচে কালো। আলুর ভিতর থেকে কালো রঙের রস গড়িয়ে মেঝেতে পড়ছে, আর সেখান থেকে বের হচ্ছে সেই পরিচিত উৎকট পচা গন্ধটা। পোকা কিলবিল করছে আলুর গায়ে, অথচ মায়ের সেদিকে কোনো খেয়াল নেই। তিনি যেন কোনো ঘোরের মধ্যে আছেন। তার চোখ দুটো ঘোলাটে, হাতের নড়াচড়া যান্ত্রিক। তিনি পচা আলুগুলো ছিলে ছিলে একটি পরিষ্কার বাটিতে রাখছেন, যেন এগুলো দিয়েই রান্না করবেন। মা, আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে মায়ের ঘোর ভাঙল। তিনি চমকে আমার দিকে তাকালেন, তারপর নিজের দিকে এবং মেঝের পচা আলুর স্তূপের দিকে তাকালেন। মুহূর্তের মধ্যে তার চোখের মনি স্বাভাবিক হলো এবং তিনি এক গগন বিদারী চিৎকার দিয়ে উঠলেন, এগুলো কি? এগুলো এখানে কে আনলো? আমি আমি এখানে কেন? মা ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলেন। তিনি বমি করে দিলেন মেঝেতেই। আমি মাকে ধরে ড্রয়িং রুমে নিয়ে গেলাম। মা কাঁপতে কাঁপতে বললেন, বাহার, বিশ্বাস কর, আমি জানি না এগুলো কখন ছিললাম। আমার মনে হচ্ছিল আমি বাজার থেকে আনা তাজা আলু ছিলছি, কিন্তু হঠাৎ
হঠাৎ আমার মনে হলো কেউ আমার হাত দুটো নিয়ন্ত্রণ করছে। আমি চাইলেও থামতে পারছিলাম না। থাক মা, কিছু হয়নি, শান্ত হও তুমি। মাকে শান্ত করে আমি রান্নাঘরে গেলাম ওগুলো পরিষ্কার করতে। কিন্তু গিয়ে দেখি রান্নাঘর পরিষ্কার, মেঝেতে কোনো আলো নেই, কোনো কালো রস নেই, শুধু বাতাসে সেই দুর্গন্ধটা ভাসছে। আমি কি ভুল দেখলাম, নাকি মা আর আমি দুজনেই কোনো হ্যালুসিনেশনের শিকার? সেদিন সন্ধ্যায় রাশেদ ফিরলেন। আমি তাকে সব বললাম। সে হেসে উড়িয়ে দিল, তোমাদের মামের মাথা খারাপ হয়েছে। পচা আলু থাকবে কেন? আর থাকলেও আমি তো কিছুই দেখছি না। হয়তো কাজের মেয়েটা ফেলে দিয়েছে। কিন্তু আমাদের কোনো কাজের মেয়ে ছিল না। সেই রাতটা ছিল আরো ভয়ানক। মা তার ঘরে শুয়েছিলেন, রাশেদ পাশের ঘরে টিভি দেখছিল। আমি মায়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। মা হঠাৎ আমার হাতটা শক্ত করে খামচে ধরলেন। তার হাত বরফের মতো ঠান্ডা। মা ফিসফিস করে বললেন, আমি পাগল হইনি, ওরা আমাকে পাগল বানানোর চেষ্টা করছে। কারা মা আমি জানি না, কিন্তু এই বাড়িতে আমরা একা নই। কাল রাতে আমি যখন বই পড়ছিলাম, মা ঢোক গিললেন। তার চোখের মনিতে আতঙ্ক। আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম, ঘরে কেউ ছিল না। হঠাৎ আমি অনুভব করলাম আমার কাঁধের উপর কেউ উকি দিয়ে বইটা পড়ছে। তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। নিঃশ্বাসটা ছিল আগুনের মতো গরম। আমি সাহস করে ঘাড় ঘোরাতে পারিনি। তারপর আমি শুনলাম ঠিক আমার কানের কাছে কেউ ফিসফিস করে বইয়ের লাইনগুলো পড়ছে। কিন্তু আমার পড়ার আগেই সে পড়ে ফেলছে। আমি শিউরে উঠলাম। মা বলে চললেন। আর শুধু তাই নয়, মাঝরাতে আমি যখনই বাথরুমে যাওয়ার জন্য উঠি, আমি শুনি কেউ আমার নাম ধরে ডাকে, ফরিদা, ফরিদা। গলার স্বরটা রাশেদের মতো, কিন্তু রাশেদ তখন গভীর ঘুমে। আর সেই স্বরটা, ওরা মানুষের গলা না বাহার, ওরা যেন কোনো গভীর কুয়া বা মাটির নিচ থেকে আসা শব্দ। মায়ের কথা শেষ হতে না হতেই ঘরের বাতিটা ধপ করে নিভে গেল। লোডশেডিং নয়, কারণ রাস্তার ল্যাম্পপোস্টের আলো জানালায় পড়ছিল। অন্ধকারের মধ্যে মা আমাকে জড়িয়ে ধরলেন। ওরা এসেছে বাহার, ওরা এসেছে। ঠিক তখনই খাটের নিচ থেকে একটা শব্দ হলো, খসখস খসখস, যেন বড় কোনো প্রাণী খাটের নিচে নড়াচড়া করছে। মা ভয়ে ছিটিয়ে গেলেন। আমার হাতে থাকা মোবাইলটার ফ্ল্যাশ লাইট জ্বালালাম। আমি সাহস সঞ্চয় করে খাটের নিচে উকি দিতে গেলাম। আমার মনে হলো হয়তো ইঁদুর বা বিড়াল ঢুকেছে। আমি উপুর হয়ে খাটের নিচে আলো ফেললাম। প্রথমে আমি কিছুই দেখতে পেলাম না, শুধু ধুলো আর পুরনো কিছু বাক্স। কিন্তু আমি যখন আলোটা একটু বাম দিকে ঘোরালাম, তখন আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেল। খাটের একদম শেষ কোণায় অন্ধকারের ভেতর থেকে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। ওগুলো কোনো বিড়ালের চোখ ছিল না। বিড়ালের চোখ আলো পড়লে জ্বলে, কিন্তু ওই চোখ দুটো নিজস্ব আলোয় জ্বলছে। টকটকে লাল গনগনে আগুনের মতো দুটো চোখ। চোখের মনিতে কোনো সাদা অংশ নেই, পুরোটাই লাল। আর সেই চোখের নিচে আমি আবছাভাবে একটা হাসি দেখতে পেলাম। এক সারি ধারালো কালো দাঁত বের করা একটি বীভৎস হাসি। মাগো! আমি চিৎকার করে পিছিয়ে এলাম। হাত থেকে ফোনটা ছিটকে পড়ল। মা খাটের উপর উঠে
খুঁটিসুটি মেরে বসে চিৎকার করতে লাগলেন, ওটা নিচে, ওটা নিচে। ততক্ষণে ঘরের বাতি আবার জ্বলে উঠল। রাশেদ দৌড়ে এলো। কি হয়েছে? তোমরা এভাবে চিৎকার করছো কেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, খাটের নিচে, খাটের নিচে কেউ আছে। রাশেদ বিরক্ত মুখে খাটের নিচে উকি দিল, তারপর একটা ঝাড়ু দিয়ে খোঁচাখুচি করলো। কিছুই বের হলো না। সে উঠে দাঁড়িয়ে ধমক দিল, তোমাদের এই পাগলামি আর কতদিন চলবে? খাটের নিচে কিচ্ছু নেই, হয়তো ইঁদুর ছিল। আমি রাশেদের দিকে তাকালাম। তার চোখে কোনো ভয়, বরং একটা চাপা বিরক্ত। সে মায়ের দিকে তাকিয়ে বলল, ফরিদা, তোমার ওষুধের ডোজ বাড়াতে হবে। তোমার দেখা দেখি বাহারও পাগল হয়ে যাচ্ছে। আমি উত্তেজিত হয়ে বললাম, দেখুন, আমিও দেখেছি ওটাকে। সে তাচ্ছিল্য করে বলল, যা দেখেছ তা সবই ভুল। তুমিও মনে হয় তোমার মায়ের মতো পাগল হয়ে যাচ্ছ। এই পাগল লোকটার সাথে আমি আর কথা বাড়াইনি। জানি ফলাফল শূন্য। সেদিন রাতে রাশেদ মায়ের ঘরেই থাকলো। আমি আমার ঘরে ফিরে এলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল খাটের নিচের সেই জ্বলন্ত চোখ জোড়া। ওটা মানুষ ছিল না, জানোয়ারও না, ওটা ছিল সাক্ষাৎ শয়তান। রাত তখন প্রায় 3টা। পিপাসায় আমার গলা শুকিয়ে গেছে। আমি পানি খাওয়ার জন্য ঘর থেকে বের হলাম। করিডোর অন্ধকার। মায়ের ঘর থেকে কোনো শব্দ আসছে না। আমি রান্নাঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু রাশেদের গলার আওয়াজ শুনে থমকে দাঁড়ালাম। শব্দটা আসছে বারান্দা থেকে। ভাবলাম, এত রাতে রাশেদ কার সাথে কথা বলছে? আমি পা টিপে টিপে বারান্দার দরজার আড়ালে দাঁড়ালাম। রাশেদ ফোনে কথা বলছে। তার গলার স্বর নিচু, কিন্তু রাতের নিস্তব্ধতায় আমি স্পষ্ট শুনতে পেলাম, হ্যাঁ, সব কিছু পরিকল্পনা মতোই চলছে, চিন্তা করবেন না। ওপাশ থেকে কিছু বলা হলো। রাশেদ হেসে উত্তর দিল, ওষুধ কাজ করছে, শরীর একদম ভেঙে গেছে, আর বেশি দিন লাগবে না। মেয়েটা একটু ঝামেলা করছে, কিন্তু ওকেও ঠান্ডা করার ব্যবস্থা করছি। আমার রক্ত হিম হয়ে গেল। ওষুধ? মা তাহলে অসুস্থ নয়? রাশেদ মাকে ওষুধ খাইয়ে অসুস্থ বানাচ্ছে? রাশেদ আবার বলল, হুজুরকে বলবেন কালকে অমাবস্যায় যেন কাজটা শুরু করেন। আমি ছাগলের রক্ত জোগাড় করে রেখেছি, এবার আর মিস হবে না। ফরিদা শুধু আমার হবে, অথবা কারোরই নয়। ফোন রেখে রাশেদ একটা সিগারেট ধরালো। দেশলাইয়ের আলোয় আমি তার মুখটা এক মুহূর্তের জন্য দেখলাম। সেই মুখে কোনো মায়া নেই, আছে এক পৈশাচিক জিজ্ঞাসা। আমি বুঝে গেলাম আমরা কোনো সাধারণ পারিবারিক কলহে নেই। আমরা এক ভয়ঙ্কর কালো জাদুর ঘেরাটোপে আটকা পড়েছি। রাশেদ কোনো হিতাকাঙ্ক্ষী বন্ধু বা স্বামী নয়, সে এক সাইকোপ্যাথ। সে মাকে পাওয়ার জন্য শয়তানের সাথে হাত মিলিয়েছে। আমি নিঃশব্দে আমার ঘরে ফিরলাম, দরজা লক করে দিলাম। কিন্তু আমি জানতাম এই দরজার লক আমাকে বাঁচাতে পারবে না, কারণ শত্রু ঘরের ভিতরেই। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক মাকে নিয়ে পালাবো। কিন্তু আমি জানতাম না রাশেদ আমার পালানোর পথ আগেই বন্ধ করে রেখেছে। পরদিন সকাল থেকেই শুরু হলো এক নতুন বিভীষিকা। আয়াত হুজুর চুপ করলেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সৌরভ ফিসফিস করে বলল, হুজুর
রাশেদ কি মাকে বলে দিতে চাইছিল? হুজুর গম্ভীর মুখে বললেন, বলি নয় সৌরভ, তার চেয়েও খারাপ কিছু। সে চাইছিল বশীকরণ বা শিফলি আমল। এই আমলে মানুষকে জীবিত লাশের মতো বানিয়ে ফেলা হয়, যাতে সে শুধু জাদু করে নির্দেশ মানে। কিন্তু পাহাড়ের মায়ের শরীর সেই জাদুর ধকল নিতে পারছিল না। তার আত্মা ধীরে ধীরে শরীর ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর বাহার, সে বুঝতে পারছিল না যে সে নিজেও সেই জাদুর জালের মধ্যে জড়িয়ে যাচ্ছে। আমি বললাম, হুজুর, বশীকরণের মাধ্যমে কি আসলেই প্রকৃতভাবে ভালোবাসার মানুষকে পাওয়া যায়? হুজুর মৃদু হেসে উত্তর দিলেন, বশীকরণ একটি জঘন্য জিনিস। এটি জিন দ্বারা নিয়ন্ত্রিত। এটাকে প্রকৃত ভালোবাসা বলে না, বলে জোর করে অন্যকে নিজের করে নেওয়া। বাইরে হঠাৎ একটা কুকুর করুণ সুরে কেঁদে উঠল। হুজুর জানালার দিকে তাকিয়ে বললেন, বুঝলে, একটা কথা মনে রেখো, কখনো কখনো মানুষের রূপের আড়ালে থাকা শয়তান জিনের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। আয়াত হুজুর ধীরে ধীরে তসবিটা টেবিলে রাখলেন। তার চেহারা এখন পাথরের মতো শক্ত। ঘরের লাইটটা হয়তো ভোল্টেজ ওঠানামার কারণে একবার ধপ করে নিভে আবার জ্বলে উঠল। এই আকস্মিক অন্ধকারে আমাদের দুই বুক কেমন জানি ধরফর করে উঠল। হুজুর ধীর আর গম্ভীর কণ্ঠে বললেন, মানুষের সবচেয়ে বড় ভয় কি জানো? অন্ধকার? ভূত? না, মানুষের সবচেয়ে বড় ভয় হলো নিজেকে অচেনা রূপে দেখা। ভার সেই রাতে এমন কিছুর মুখোমুখি হয়েছিল যা তাকে তার নিজের অস্তিত্ব নিয়েই সন্দিহান করে তুলেছিল। সেই রাতটা ছিল তার জীবনের দীর্ঘতম ভয়ঙ্কর রাত। আমরা দুজনেই চুপ রইলাম। আমরা কাহিনীতে এমনভাবে মিশে গেছি যে কিছু বলার সাহস ছিল না। হুজুর আবার ভারের মতো করে সেই ভয়ঙ্কর রাতের বর্ণনা শুরু করলেন। বারান্দায় রাশেদের সেই ফোনালাপ শোনার পর আমি সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমি সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক আজ মাকে নিয়ে এই নরক থেকে পালাবো। রাশেদ বাজার করতে বেরোলেই আমি মাকে নিয়ে বের হয়ে যাব। সকাল 9টা। রাশেদ তৈরি হয়ে ড্রয়িং রুমে এলো। আমি আর চোখে লক্ষ্য করলাম সে মেন গেটটা চাবি দিয়ে 2 প্যাচ দিয়ে লক করলো এবং চাবিটা নিজের পকেটে ঢুকিয়ে রাখলো। সে আমার দিকে তাকিয়ে একটা কুটিল হাসি দিয়ে বলল, বাহার, আমি আজ একটু বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে। তোমার মায়ের শরীর ভালো না? হ্যাঁ, ওটা আমিই ছিলাম, হুবহু আমি। কিন্তু তার চোখগুলো, ওগুলো মানুষের চোখ ছিল না। ওগুলো ছিল দুটো কালো গর্ত, আর তার মুখে ছিল এক পৈশাচিক বাঁকা হাসি। সে হাসিটা কানের লতি পর্যন্ত বিস্তৃত। আমার প্রতিচ্ছবি আমার দিকে তাকিয়ে সেই ঝিরঝির শব্দের মতো যান্ত্রিক গলায় বলল, তুই পালাচ্ছিস কেন বাহার? আমরা তো তোকে নিতেই এসেছি। আজ রাতটা আমাদের উৎসবের রাত। আমি আর সহ্য করতে পারলাম না। না বলে চিৎকার করে আমি দৌড়ে মায়ের ঘরের দিকে গেলাম। আমার মনে হলো ওই নকল বাহার সোফা থেকে উঠে আমার পিছু নিয়েছে। মায়ের ঘরের দরজাটা ভেতর থেকে লক করা ছিল, কিন্তু আমি হাতল ঘোরাতেই বুঝলাম ওটা খুলছে না। যেন কেউ ওপাশ থেকে ওটা শক্ত করে ধরে রেখেছে। মা, মা, দরজা খোলো, মা।
আমি দরজায় ধপ ধপ করে আঘাত করতে লাগলাম। ভেতর থেকে মায়ের চিৎকার ভেসে এলো। মা কাঁদছেন না, তিনি আর্তনাদ করছেন। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি যাব না। রাশেদ, তুই মানুষ না, তুই শয়তান। রাশেদ? রাশেদ কখন ফিরল? আমি তো মেইন গেট খোলার আওয়াজ পাইনি। তাহলে রাশেদ কি আগে থেকেই ঘরে ছিল, নাকি অন্য কোনো উপায় ঢুকেছে? মায়ের ঘরের ভেতর থেকে হস্তাহস্তির শব্দ, কাঁচ ভাঙার আওয়াজ আর পিশাচের মতো হাসির শব্দ আসছিল। আমি দরজায় লাথি মারতে লাগলাম, কিন্তু সেগুন কাঠের সেই ভারী দরজা এক ছুলো নড়ল না। হঠাৎ সব শব্দ থেমে গেল। পিনপতন নীরবতা। আমি দরজায় কান পাতলাম। ভেতর থেকে মায়ের একটা ফিসফিসানি ভেসে এলো। বাহার, তুই পালিয়ে যা মা, ও এখন তোর জন্য এসেছে। মায়ের এই কথাটা শোনার পর আমার মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। আমি বুঝলাম আমি আর এক মুহূর্ত এই করিডোরে নিরাপদ নই। আমি দৌড়ে আমার নিজের ঘরে ঢুকে দরজা লক করে দিলাম। দরজার পেছনে পড়ার টেবিলটা টেনে এনে রাখলাম। আমি আমার ঘরের জানালার কাছে গেলাম। বৃষ্টির তোর আরও বাড়ছে। আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। যদি কাউকে দেখা যায়, যদি সাহায্যের জন্য কাউকে ডাকতে পারি। জানালার ওপাশে রাস্তার ওপারে একটা ল্যাম্পপোস্টের নিচে কেউ দাঁড়িয়ে ছিল। এত রাতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কেউ রাস্তায় থাকার কথা না। আমি ভালো করে তাকালাম। একটা অস্বাভাবিক লম্বা ছায়ামূর্তি, উচ্চতা অন্তত 7 ফুটের বেশি হবে। তার শরীরটা কালো ধোঁয়ার মতো। সে বৃষ্টির মধ্যে ভিজছে না, বৃষ্টি যেন তার শরীর ভেদ করে নিচে পড়ছে। সে আমাদের বাড়ির দিকে, সোজা আমার জানালার দিকে তাকিয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আমি অনুভব করলাম সে আমাকে দেখছে। সে জানে আমি এখানে আছি। হঠাৎ সেই ছায়ামূর্তিটা হাত তুলল এবং আমার দিকে ইশারা করল পেছনে তাকাতে। আমি কেন তার ইশারা মানলাম জানি না। আমি মন্ত্রমুগ্ধের মতো জানালার কাছ থেকে সরে পেছনে তাকালাম আমার ঘরের দিকে। আমার ঘরে একটা পুরনো আমলের বিশাল কাঠের আলমারি ছিল। ওটা আমি ব্যবহার করতাম না। ওটায় মায়ের কিছু পুরনো শাড়ি আর কাঁথা রাখা ছিল। আলমারিটা ঘরের এক কোণায় অন্ধকারের মধ্যে রাখা ছিল। হঠাৎ আলমারির ভেতর থেকে একটা শব্দ এলো। কেউ ভেতর থেকে আলমারির দরজায় টোকা দিচ্ছে, খুব ধীরে, খুব ছন্দময় টোকা। আমার হৃৎপিণ্ড গলার কাছে চলে এলো। আলমারির ভিতরে কেউ নেই। আমি জানি ওখানে কেউ নেই, ওটা তালাবদ্ধ। না হলেও ছিটকিনি লাগানো। আবার শব্দ হলো, এবার একটু জোরে, ধপ ধপ ধপ, যেন ভেতরে আটকে থাকা কেউ বের হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। আমি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ আলমারির হ্যান্ডেলের দিকে। আস্তে আস্তে, খুব আস্তে আস্তে আলমারির পিতলের হ্যান্ডেলটা ঘুরতে শুরু করলো। ক্যাচ ক্যাচ শব্দ করে হ্যান্ডেলটা ঘুরছে। আমি স্পষ্ট দেখছি কোনো অদৃশ্য হাত ওটা ঘোরাচ্ছে। ছিটকিনিটা খুলে গেল।